সাকিব আল হাসানের মতো এরকম ক্লেভার প্লেয়ার পৃথিবীতে হয়তো বা আর কখনো জন্মাবে না। সাকিব আল হাসানের বৈশিষ্ট্য হচ্ছে সাকিব আল হাসান একজন ন্যাচারাল অলরাউন্ডার। তিনি ব্যাট হাতে যেরকম স্কোর করতে পারেন, সমান তালে একজন বলার হিসাবে সেই লেভেলের ক্যালিভার তার মধ্যে আছে যে জেনুইন বলার হিসাবে তিনি বল করেন। আপনারা একটু অলরাউন্ডার দিকে তাকাবেন যে আপনার অলরাউন্ডাররা হচ্ছে কি হালকা ব্যাটিং পারে, হালকা বোলিং পারে, ঠিক আছে, দুটো দিক থেকে হালকা সাপোর্ট দেয়। কিন্তু সাকিব আল হাসান একদম ফুললি ব্যাটসম্যানের মতো ব্যাটিং করে এবং ফুললি বলাররা যেভাবে বল করে সেইভাবে বল করে। সো বাংলাদেশের জন্য এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ, কারণ তাদের এক্সট্রা একজন বলার নিতে হচ্ছে না, এক্সট্রা একজন ব্যাটার নিতে হচ্ছে না। সাকিবের রেকর্ড আপনারা চিন্তা করেন, একজন জেনুইন বলার যেই পরিমাণে রেকর্ড করতে পারে না, তিনি বলার হিসাবে সেই কৃতিত্ব অর্জন করেছে। আবার একজন ব্যাটসম্যান যেরকম হচ্ছে যারা হচ্ছে মিডলে ব্যাটিং করে, মিডল অর্ডারে যারা ব্যাটিং করে, তারা যেই পরিমাণের রান করতে পারে না তাদের হোল ক্যারিয়ারে, সাকিব কিন্তু সেটা করে করে দেখিয়েছেন। মানে হচ্ছে সাকিব একজন হচ্ছে লেজেন্ডারি প্লেয়ার, তার সেটা তিনি দেখিয়েছেন, করে দেখিয়েছেন। কিন্তু সাকিবের একটা প্রবলেম হচ্ছে, সাকিবের হচ্ছে অ্যাঙ্গার ইস্যু আছে। 2010 সালের সময় আমরা এই বিষয়টা খেয়াল করেছি, যখন হচ্ছে সাকিব ব্যাটিং করছে এবং সাইড স্ক্রিনে হচ্ছে মানুষ চলে এসেছে, তখন হচ্ছে তিনি হচ্ছে একদম ক্রিজ থেকে তেতে যে ব্যাট দেখাইছে, ব্যাট দেখায় তিনি মারবে এরকম ইশারা করেছে। তারপর থেকে তো একের পর এক একটা কাণ্ড ঘটেই যাচ্ছে। তো এই অ্যাঙ্গার ইস্যুটা হচ্ছে মানুষের মনের মধ্যে গেঁথে গেছে। সাকিব মানেই হচ্ছে অ্যাংরি ইয়াং ম্যান। এবং পরবর্তীতে তো তিনি যেসব কর্মকাণ্ড করছিলেন, মাঠের বাইরে এক একটা কর্মকাণ্ড করছেন এবং মাঠের ভিতরে একদম জ্বালাময় পারফরমেন্স। এই কারণে হচ্ছে বোর্ডও ডিসিশন নিতে পারছে না, বাংলাদেশের মানুষও সাকিবের প্রতি একটা সফট কর্নার ফিল করছে, কারণ অন্য কোনো প্লেয়ার সেই সময়ে ভালো কিছু করতে পারতো না, শুধুমাত্র সাকিব করতো এবং মাঝে সাঝে হয়তো বা তামিম মুশফিক মাঝে সাঝে করতো। কিন্তু সাকিব একদম প্রত্যেকটা ম্যাচে ইম্প্যাক্ট খেলা দিত। সুতরাং সাকিবকে বাদ দেওয়া সম্ভব ছিল না বাংলাদেশের পক্ষে। এবং সাকিব ধারাবাহিক স্কোর করে যাচ্ছে। আর এটা এক পর্যায়ে যে সাকিব যখন হচ্ছে ম্যাচিউর হচ্ছে, বড় হচ্ছে, তার হচ্ছে অ্যাঙ্গারনেস বেড়েই চলেছে। কিন্তু এটা এমন পর্যায়ে চলে গেল যে সাকিবের পরবর্তী ধাপটা হয়ে গেল যে তিনি একজন ব্যবসায়ী এবং অর্থলোভী। এই অর্থের জন্য তিনি সবকিছু করতে পারেন। অর্থের জন্য তিনি বাংলাদেশের খেলার সাথে প্রতারণা করতে পারেন। চাইলে তিনি খেলবেন, চাইলে তিনি খেলবেন না। খেলার মাঝখানে তিনি শোরুম উদ্বোধন করতে পারেন, খেলার মাঝখানে তিনি অ্যাওয়ে সিরিজ থেকে বাংলাদেশে চলে আসতে পারেন, বিশ্বকাপের মঞ্চ থেকে বাংলাদেশে তিনি চলে আসছেন, অনেক কিছু করেছেন। তো এইসব কর্মকাণ্ড দেখে সাকিব আল হাসানের প্রতি বাংলাদেশের মানুষের একটা মনোবল তৈরি হয়েছে যে এই প্লেয়ার যতই ভালো খেলুক, যত যাই করুক না কেন, মানুষ হিসেবে ভালো না। এবং একজন মানুষ আরেকজন মানুষকে যখন ভাববে যে সে ভালো পারফরমেন্স করে কিন্তু সে মানুষ হিসেবে ভালো না, তখন কিন্তু আলটিমেটলি তাকে ঘৃণা করতে শুরু করবে, তাকে সাপোর্ট করবে না, তার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে। সেই বিষয়টাই কিন্তু ঘটেছে। সেই বিষয়টাই ধীরে ধীরে ব্যাপক আকার ধারণ করেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে আন্দোলনের যে 24-এর এই আন্দোলন, স্বৈরাচারী আন্দোলনের বিরুদ্ধে তিনি হচ্ছে কোনো কথা বলেন নাই। তিনি হচ্ছে একদম মানে একদম নিউট্রাল ভূমিকা পালন করেছে, না স্বৈরাচারের পক্ষে না স্বৈরাচার মানে সাধারণ জনগণের পক্ষে। তিনি চুপচাপ তার মতো, তিনি তার কোনো কিছু যায় আসে না, ঠিক আছে, ডোন্ট কেয়ার একটা ভাব। শিশির যখন হচ্ছে বাংলাদেশে একদম মানে পুরো দমে আন্দোলন চলছে এবং একের পর এক ছাত্র খুন হচ্ছে, সেই সময়ে শিশির পোস্ট করেছে যে আমার ঠিক মনে নাই, তিনি পোস্ট করেছে যে নাইস ডে ইন টরন্টো, এরকম কিছু একটা। মানে তাদের দিন খুব ভালো কাটছে, বাংলাদেশের মানুষের জামলে তা মানে ফ্যান খারাপ। সাকিবের ফ্যান তো মূলত বাংলাদেশের জনগণ। তো বাংলাদেশের জনগণ যখন খারাপ থাকবে, সাকিবের কি এটা কনসার্ন হওয়া উচিত না যে তার ফ্যানরা হচ্ছে বাংলাদেশে খারাপ, বাংলাদেশের জনগণ খারাপ? আলটিমেটলি বাংলাদেশের ফ্যানরা, বাংলাদেশের মানুষরাই তো তার ফ্যান, তার খেলা দেখে, তার খেলা পছন্দ করে। তো তাদের বিপক্ষে তিনি স্ট্যান্ড কিভাবে নেন? এখান থেকে এই অবস্থা। এখন তিনি বাংলাদেশে ঢুকতেই ভয় পাচ্ছেন।